অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা হঠাৎ করেই একটা মানুষের জীবনে জুড়ে দেয় অদৃশ্য এক নারীর নাম। হঠাৎ করে পৃথিবীটা যেন বাস্তব আর কল্পনার মধ্যখানে পেন্ডুলামের মতো ঝুলতে শুরু করে। সবাই বলে সে যা দেখছে সব মিথ্যা, কিন্তু তার হৃদয় বারবার প্রমাণ করতে চায় অদৃশ্য সেই নারীর সত্তাকে। রহস্যময় কবরের শিলালিপি, পরিত্যক্ত বাড়ির দেওয়াল আর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ছায়া বারবার সত্যতার ইঙ্গিত ছুড়ে দেয় মানুষটার দিকে। কিন্তু সত্যিটা আসলে কি? মানুষটা কি আসলেই সত্যের পথে এগোচ্ছে, নাকি ধীরে ধীরে বন্দী হচ্ছে নিজের তৈরি গোলকধাঁধায়? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড মুভি ভাগী 4 এর কথা। শুরুতেই আমরা রনি নামের এক ব্যক্তিকে দেখি। গাড়ি ড্রাইভ করার সময় রনির সাথে ভয়ানক এক দুর্ঘটনা ঘটে। একটা কাভার্ড ভ্যান হঠাৎ করেই রনির গাড়িতে ধাক্কা দেয়, যার ফলে তার গাড়ির পাশে থাকা রেল লাইনের উপরে পড়ে যায়। ঠিক ওই সময় ট্রেন আসে। রনি কিছু বোঝার আগেই ট্রেন আরেক দফা রনির গাড়িকে ধাক্কা দেয়। স্থানীয় লোকেরা রনিকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ব্রেনে অনেক বেশি আঘাত পাওয়ায় রনি কোমায় চলে যায়। প্রায় 7 মাস পর রনির সেন্স আসে, আর সেন্স ফিরতেই সে আলিশা নামের একটা মেয়েকে খোঁজে, কারণ জ্ঞান ফেরার পর রনির মাথায় কেবল ওই একটা নামে ঘুরপাক খাচ্ছে। রনির জ্ঞান ফিরে আসার সাথে সাথে তার ভাই জিতু রনিকে বাড়িতে নিয়ে যায়। সেখানে জিতু রনির অনেক যত্ন নেয়, কিন্তু রনি অনবরত আলিশা নামের মেয়েটার কথাই ভাবতে থাকে। সে নিজের ফোনে আলিশার ছবি আর ভিডিও দেখে সময় কাটায়। এসব দেখে জিতু বিরক্ত হয়, কারণ বাস্তবে আলিশা নামে কোনো মেয়েই নেই, পুরোটা রনির কল্পনা। আসলে ওই দিন অ্যাক্সিডেন্টের পর রানীর মাথায় অনেক বেশি আঘাত লাগায় রনি তার জীবনের অনেক কিছুই ভুলে গেছে, আর আলিশা আসলে রনির হ্যালুসিনেশন। এই ব্যাপারটায় জিতু অনেকবার রনিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রনি মানতেই চায় না। সে কল্পনাতেই নিজের ফোনে আলিশার ছবি আর ভিডিও দেখে সারাদিন কাটায়। এক রাতে রনি বাড়ির ছাদে দাঁড়িয়ে আলিশার কথা ভাবছে। ওই মুহূর্তে বাড়ির সামনের রাস্তা দিয়ে কিছু লোক একজন মৃত ব্যক্তিকে দাফনের জন্য নিয়ে যাচ্ছে। ওদেরকে দেখে কোনো কারণ ছাড়াই রনি ওদেরকে অপমান করতে শুরু করে। এমনকি মৃত ব্যক্তির সম্পর্কেও রনি আজে বাজে কথা বলে। এতে মৃত ব্যক্তির পরিবারের লোকেরা তাকে মারতে আসে, কিন্তু রনি উল্টো তাদেরকেই ভয়ঙ্করভাবে পেটায়। এই সমস্ত ঘটনা জিতু বেলকনিতে দাঁড়িয়ে দেখে। এই ঘটনার পর জিতু রনিকে তাদের ফ্যামিলি ডক্টরের কাছে নিয়ে যায়। জিতু ডক্টরকে রনির অদ্ভুত আচরণের কথা বললে রনি উল্টো ডক্টরের কাছে জিতুর নামে কমপ্লেইন করে আর বলে, এমন ভাই থাকার চেয়ে না থাকাই ভালো। কাল আমি একা এতগুলো লোকের সাথে লড়াই করলাম, অথচ সে আমাকে হেল্পই করলো না, উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিল। তখন জিতু ডক্টরকে গতরাতের ঘটনার একটা ভিডিও দেখায়, যেখানে দেখা যায় রনি একাই হাত পা চালাচ্ছে, তার সামনে কোনো মানুষই নেই। অর্থাৎ গতরাতের মারামারিটাও তার হ্যালুসিনেশন। ডক্টর রনিকে তার হ্যালুসিনেশনের ব্যাপারে ভালোভাবে বুঝিয়ে বলে, কিন্তু রনি মানতে রাজি হয় না। উল্টো সে বলে, আমার সাথে যা যা ঘটেছে সব যদি স্বপ্ন হয়, তবে আমি আমার স্বপ্নের দুনিয়ায় ভালো আছি। রনি যাওয়ার পর ডক্টর জিতুকে বুঝিয়ে বলে, সে হয়তো ছোটবেলায় কোনো বড় ধরনের ট্রমার শিকার হয়েছে, তাই স্মৃতি তার মস্তিষ্কে উল্টাপাল্টা সিগন্যাল দিচ্ছে। ডক্টর জানতে চায় তার জীবনে কোনো মেয়ে ছিল কিনা। জিতু বলে, অ্যাক্সিডেন্টের পর রনি সবসময় আলিশা নামের একটা মেয়ের কথা বলে। বাস্তবে আমি কখনোই তাকে দেখিনি, সে শুধু রনির কল্পনাতেই আছে। অন্যদিকে রনি ডক্টরের চেম্বার থেকে বের হয়ে কবরস্থানে যায়। এখানে আমরা আলিশার কবর দেখি, তবে এই কবরটাও রনির কল্পনা। রনি আলিশার কবরের পাশে বসে অনেক কান্নাকাটি করে। এরপর যখন রনি বাড়ি ফিরে আসে, দেখতে পায় অলিভিয়া নামের একটা মেয়ে তার জন্য অপেক্ষা করছে। মেয়েটা প্রায় অর্ধনগ্ন অবস্থায় আছে। অলিভিয়া রনিকে বলে, তোমার ভাই আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমাকে খুশি করার জন্য। আমি তোমার কাছে 2 ঘন্টা থাকবো, এই 2 ঘন্টায় তুমি যা ইচ্ছে করতে পারো। কিন্তু জিতু যে কাজের উদ্দেশ্যে অলিভিয়াকে পাঠিয়েছিল, রনি সেসব কিছুই করে না, বরং রনি তাকে কিচেনে পাঠিয়ে দিয়ে পড়ে থাকা নোংরা বাসনপত্র ধুইয়ে নেয়। এতে অলিভিয়া চরম অপমানিত হয় এবং রনির সাথে রাগারাগি শুরু করে। পরে রনি অলিভিয়াকে পাশে বসিয়ে তার আসল পরিচয় জানতে চায়। অলিভিয়া বলে তার নাম প্রতিষ্ঠা, হিন্দি ভাষায় যার অর্থ সম্মান বা মর্যাদা। অলিভিয়া যেসব কাজ করে সেসব কাজের সাথে প্রতিষ্ঠার নামটা অনেক বেশি বেমানান, তাই সে নিজের ফেক নাম রেখেছে অলিভিয়া। রনি বলে, মানুষের মর্যাদা তার কাজের উপর নির্ভর করে না, নির্ভর করে একটা মানুষের চিন্তাভাবনা কেমন তার উপর। এই কথাটা আলিশা সবসময় বলতো। এত চমৎকার কথা শুনে আলিশার প্রতি আগ্রহ জন্মায় প্রতীক্ষার। রনি জানায় আলিশার বেঁচে নেই, তখনও প্রতীক্ষার হাতে পায়ে 1 ঘন্টা সময় ছিল, তাই সে রনির কাছে আলিশার ব্যাপারে জানতে চায়। রনি প্রতীক্ষাকে আলিশার ব্যাপারে সব বলে, কিভাবে তাদের প্রথম দেখা, কিভাবে ভালোবাসা, কোথায় কোথায় ঘুরতে যেত, কোথায় দেখা হতো, সব কিছু। সব শুনে প্রতীক্ষা রিয়েলাইজ করে রনি আলিশাকে কতটা ভালোবাসে। প্রতীক্ষা চলে যাওয়ার পর রনি দেখতে পায় তার রুমের ওয়ালে যেখানে আলিশার ছবি টাঙানো ছিল, সেখানে এখন জিতুর ছবি। এটা দেখে সে প্রচণ্ড রেগে যায়। রনি ভাবে জিতু ইচ্ছে করে এটা করেছে। রনি অনেক চিৎকার করে, সে পুরো ঘর তন্ন তন্ন করে, কোথাও আলিশার ছবি পায় না।
এরপর রনি নিজের ফোন চেক করে দেখে ফোনেও কোনো ছবি নেই। রনি এবার প্রচণ্ড রেগে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। সে জিতুকে কল করে। জিতু রিসিভ না করলে রনি জিতুর লোকেশন ট্রেস করে ছুটতে ছুটতে তার কাছে যায়। জিতু তখন প্রতিবেশী এক মহিলার গাড়ি ঠিক করে দিচ্ছিল। রনি জিতুকে দেখা মাত্রই তাকে মারতে শুরু করে। এসব দেখে প্রতিবেশী মহিলা রনিকে থামানোর চেষ্টা করে আর তার এমন আচরণের জন্য তাকে অনেক বকাঝোকা করে। এতে রনি ওই মহিলার উপর রেগে গিয়ে জিতুকে মহিলাকে মারতে চায়। মহিলা ভয়ে নিজের বাড়ির ভেতরে ঢোকে। জিতু কোনো রকম বুঝিয়ে রনিকে বাড়িতে নিয়ে যায়। রনি জিতুকে মারতে মারতে জিজ্ঞেস করে, আমার ফোনে আলিশার ভিডিও ছিল, সেগুলো কোথায়? আর আমাদের ছবিতে আলিশার জায়গায় তুই কিভাবে আসলি? জিতু বলে, আমাদের এই ছবিটা আগে থেকেই ছিল। জিতু রনিকে বোঝানোর চেষ্টা করে আলিশা নামের কোনো মেয়েই নেই, রনির হ্যালুসিনেশন হচ্ছে। এই কথা শুনে রনি রেগে ভাঙচুর করতে শুরু করে। জিতু রনিকে জড়িয়ে ধরে বলে, শান্ত হ ভাই, তুই ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই, তুই এরকম করিস না, আমি সহ্য করতে পারছি না। ঠিক ওই মুহূর্তে বাড়ির বাইরে পুলিশ আসে। রনি ভাবে জিতুই পুলিশ ডেকেছে। রনি আরও রেগে যায়। সে পুলিশকে মারার জন্য বাইরে যায়। জিতু পিছু পিছু বের হলে দেখতে পায় প্রতিবেশী মহিলা পুলিশ ডেকেছে। পুলিশ রনির দিকে পিস্তল তাক করলে রনি পুলিশকে মারতে শুরু করে। এক পর্যায়ে সে এসিপির গায়েও হাত তোলে। পুলিশের গায়ে হাত দেওয়ার অপরাধে পুলিশ রনিকে নিজেদের সাথে পুলিশ স্টেশনে নেয়। এসিপি সন্দেহ করে রনি হয়তো কোনো মেয়ের পাল্লায় পড়ে এসব করছে। জিতু বলে, এরকম কোনো ঝামেলা নেই, তার জীবনে কোনো মেয়েই নেই। সাথে সাথে রনি বলে, অবশ্যই মেয়ে আছে, আলিশার অস্তিত্ব না থাকলে তার ডেড বডি আসলো কোথা থেকে? অফিসার তার ডেড বডি দেখতে চায়। রনি নিজের কথার প্রমাণ দেওয়ার জন্য এসিপি এবং জিতুকে নিয়ে কবরস্থানে যায়। সে আলিশার কবরের পাশে দাঁড়িয়ে এসিপিকে বলে, এটাই আলিশার কবর। এসিপি কবরটা দেখে হেসে বলে, আগে নিচে ভালো করে দেখে তারপর আমাদের দেখাবে। রনি কবরের নেমপ্লেট দেখে অবাক হয়ে যায়, কারণ এটা আলিশার নয়, বরং মার্গারিট নামের এক বৃদ্ধ মহিলার। রনি ছটফট করতে করতে বলে, আলিশার কবর কোথায় গেল? রনি জিতুকে সন্দেহ করে বলে, নিশ্চয়ই জিতু এটা একটা কিছু করে কবর বদলে দিয়েছে। জিতু বলে, আমি কিছুই করিনি, প্রথমবার এখানে এসেছি। এসিপি রেগে বলে, তোমরা দুই ভাই মিলে কি পুলিশকে পাগল বানানোর চেষ্টা করছো? রনি বলে, বিশ্বাস করুন, আমি একটু মিথ্যা বলছি না। ওই সময় সেখানে একজন বৃদ্ধ মহিলা আসে। এই বৃদ্ধ মহিলা প্রতিদিন যেহেতু রনিও প্রতিদিন কবরস্থানে তার কবর দেখতে আসে, তাই বৃদ্ধ মহিলার সাথে প্রায়ই তার দেখা হয়। রনি বৃদ্ধ মহিলাকে জেগে বলে, আপনি তো সব জানেন, পুলিশকে বলুন আমি প্রতিদিন এখানে আসি। বৃদ্ধাকে দেখে এসিপি জিজ্ঞেস করে, সত্যিটা বলুন, এটা কি রনির গার্লফ্রেন্ডের কবর? বৃদ্ধা বলে, রনি প্রতিদিন এখানে এসে বসে থাকে, আমি তো ভেবেছি এটা রনির মায়ের কবর, মার্গারেট হয়তো রনির মা। কথা শুনে রনি প্রচণ্ড রেগে গিয়ে বৃদ্ধার গলাটাই চেপে ধরে আর বলে, মিথ্যা কেন বলছো? এটা আমার আলিশার কবর। সবাই মিলে রনিকে বৃদ্ধার কাছ থেকে দূরে সরিয়ে নেয়। রনি চিৎকার করে বলে, তোমরা সবাই মিথ্যাবাদী, তোমরা সবাই মিথ্যা বলছো। রনি পাগলের মতো ছোটাছুটি করতে শুরু করে। রনির এই অবস্থা দেখে তারা সবাই বুঝে যায় কোনো না কোনো সমস্যা রয়েছে। জিতু এসিপিকে বলে, আমার ভাই এমন একজনকে খুঁজে বেড়াচ্ছে যার অস্তিত্বই নেই। এসিপি বলে, সে যদি খুঁজতে চায় খুঁজতে দাও। খুঁজতে খুঁজতে রনি হয় তার গার্লফ্রেন্ডকে খুঁজে পাবে, নয়তো সত্যিটা বুঝতে পারবে। এরপরে সিন ফ্ল্যাশব্যাকে রনির অতীতের ঘটনা দেখানো হয়। রনি আসলে একজন নেভি অফিসার ছিল। তার পুরো নাম রণবীর প্রতাপ সিং। রনি নিজের ডিউটিকে ভীষণ ভালোবাসত। একদিন রনি এক নেশাগ্রস্ত ছেলেকে ধাওয়া করছিল। ছেলেটা কিছু একটা চুরি করে পালানোর চেষ্টা করে। নেশাগ্রস্ত ছেলেটা যে রাস্তা দিয়ে পালাচ্ছিল, ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আলিশা তার বান্ধবীদের নিয়ে রিল ভিডিও বানাচ্ছিল। রনি ছেলেটাকে ধাওয়া করার সময় আলিশার ফোনটা কেড়ে নিয়ে ছেলেটা মাথায় আঘাত করে। এতে ছেলেটা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু আলিশার ফোনটাও একেবারে ভেঙে যায়। ভাঙা ফোন দেখে আলিশা টেনশন করে বলে, ফোন ছাড়া আমি কিভাবে বাঁচব? ফোন আমার লাইফ লাইন, ফোন ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারি না। রনি একটু রেগে বলে, তোমরা আজকালকার ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ার রিলস ছাড়া কিছুই বোঝো না। তোমরা আজ মরে গেলে তোমাদের এসব কাজ আর কেউ মনে রাখবে না। এসব বাদ দিয়ে সামাজিক কাজ করো, তোমাদেরকে মানুষ সম্মান করবে। রনি আলিশাকে আরও বলে, তোমার ফোনের জন্য টেনশন করো না, আমার নেক্সট মান্থে স্যালারি ঢুকলেই তোমাকে নতুন ফোন কিনে দিব, ততদিন পর্যন্ত আমার ফোনটা ইউজ করো। এই কথা বলে রনি নিজের ফোনটা আলিশাকে দিয়ে দেয়। বাড়ি ফিরে আলিশা তার বোন ক্যাথরিনকে সমস্ত ঘটনা বলে। তার অনেক প্রশংসা করলে ক্যাথরিন বলে, ছেলেরা মেয়েদের ইমপ্রেস করতে এমন বিহেভিয়ার সবসময় করে, এসব দেখে পাগল হওয়ার কিছু নেই। এদিকে পরের দিন ওই চোর ছেলেটা নিজের বস এবং কয়েকজন সাথীকে নিয়ে রনির কাছে যায়। রনি যেহেতু চোর ছেলেটাকে মেরেছে, তাই ওরা এসেছে রনিকে মেরে প্রতিশোধ নিতে। কিন্তু ওরা রনিকে টাচ করারও সুযোগ পায় না। তার আগেই রনি ওদেরকে মেরে হাত পা ভেঙে দেয়। এরপর রনি নিজেই ওদের সবাইকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে রনি আলিশাকে দেখতে পায়। আলিশা আসলে একজন ডক্টর। প্রথম দিন আলিশাকে দেখে রনি ভাবে সে হয়তো কোনো টিকটকার হবে, কিন্তু যখন জানতে পারে আলিশা একজন ডক্টর, রনির সমস্ত ধারণা চেঞ্জ হয়ে যায়। সে চুপে চুপে তাকে ফলো করতে শুরু করে। পেশেন্টের সাথে আলিশার বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে রনি আলিশার প্রেমে পড়ে যায়।
সে আলিশার কাছে গিয়ে কথা বলে আর ওই দিনের ঘটনার জন্য ক্ষমা চায়। গুন্ডাদের মারার সময় রনি নিজেও একটু আহত হয়েছিল, সেটা খেয়াল করে আলিশা সেখানে ব্যান্ডেজ করে দেয়। এরপর আলিশা রনিকে বলে এক রাত হসপিটালে থাকতে, যাতে কনফার্ম হতে পারে রনির ক্ষতস্থানে কোনো ইনফেকশন হয়নি। আলিশার কথা মতো রনি হসপিটালে থাকে। ওই দিন হসপিটালে আলিশার নাইট ডিউটি ছিল। সেই সুবাদে দুজনের মধ্যে অনেক কথা হয়। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালো বন্ধুত্বও তৈরি হয়। এর কিছুদিন পর রনি মেকানিককে দিয়ে আলিশার ফোনটা ঠিক করে ফেলে। রনি আলিশার ফোনটা ফেরত দিতে চাইলে আলিশা রনিকে চার্চের পাশের ক্যাফেতে আসতে বলে। পরের দিন রনি আলিশার কথা মতো ক্যাফেতে চলে যায়। রনি এবং আলিশা ক্যাফেতে গল্প করছিল। সে সময় খেয়াল করে চার্চের সামনে ছেলেদের দুটো গ্রুপের মারামারি হচ্ছে। একটা দলের ছেলেদের কাছে পিস্তল ছিল, ওরা প্রতিপক্ষ দলের ছেলেদের উদ্দেশ্যে গুলি করতে শুরু করে। এসব দেখে রনি ওই ছেলেদের পক্ষ নিয়ে পিস্তলওয়ালা ছেলেদের মারতে শুরু করে। এর মাঝে একটা ছেলে রনির মাথায় পিস্তল ধরে তাকে গালিগালাজ করে। সে সময় রনিকে বাঁচানোর জন্য আলিশা আসে। আলিশা রনির মাথা থেকে পিস্তল সরিয়ে নিজের মাথায় নিয়ে নেয়। ছেলেটা আলিশাকে গুলি করতে যাবে, তখনই রনি ছেলেটাকে মেরে সরিয়ে দেয়। এরপর রনি বাকি ছেলেদেরকেও মেরে তাড়িয়ে দেয়। এরকম একটা বিপজ্জনক সময় কাটানোর পর দুজনের মধ্যে দূরত্ব আরও কমে যায়। দুজন একে অপরকে মনে প্রাণে ভালোবাসতে শুরু করে। একদিন আলিশা তার এবং রনির একটা পেন্টিং করে। এই ছবিটাই রনি কল্পনার ঘরের দেয়ালে টাঙানো দেখতে পেত। সিন প্রেজেন্টে আসে। এসএপি রনিকে জিজ্ঞেস করে, তোমার গার্লফ্রেন্ড কিভাবে মারা গেল? রনি বলে, যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িতে আমার সাথে আলিশাও ছিল, আমি বেঁচে গেলেও আলিশার মৃত্যু হয়। এসএপি বলে, তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর যে অ্যাম্বুলেন্স তোমাকে নিয়ে হসপিটালে এসেছিল সে অ্যাম্বুলেন্স ড্রাইভার নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ডকে দেখেছে। অফিসার রনি এবং জিতুকে নিয়ে ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছে যায়। ড্রাইভার জিজ্ঞেস করলে ড্রাইভার বলে, অ্যাক্সিডেন্টের সময় গাড়িতে রনি একাই ছিল, আর কেউ ছিল না। রনি ড্রাইভারকেও মিথ্যাবাদী বলে। তখন অফিসার বলে, সবাই মিথ্যা বললেও ক্যামেরা কখনো মিথ্যা বলে না। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই এরিয়ার আশেপাশে সিসিটিভি আছে, সেটা চেক করলে বোঝা যাবে আর কেউ ছিল কিনা। সিসিটিভি ফুটেজ সার্চ করে এসিপি একটা ক্লিয়ার ফুটেজ পায়। সেখানে দেখা যায় অ্যাক্সিডেন্টের আগ মুহূর্তে রনির সাথে কেউ ছিল না, রনি একাই ছিল। এটা দেখে রনি হতবাক হয়ে যায়। অফিসার এবার বিরক্ত হয়ে রনিকে বলে, অনেক হয়েছে ড্রামা, এবার সত্যিটা সোজাসুজি বলো। রনি বলে, আমি যেভাবেই হোক প্রমাণ করব, এর জন্য যদি জীবন দিতে হয় তাই দেব। হঠাৎ রনি খেয়াল করে রাস্তা দিয়ে আলিশার বোন ক্যাথরিন যাচ্ছে। রনি ক্যাথরিনের গাড়ির পিছু পিছু ছুটতে শুরু করে। এসিপি ভাবে রনি পালিয়ে যাচ্ছে। পুলিশ টিম নিয়ে রনির পেছনে যায়। ক্যাথরিন একটা মন্দিরের সামনে গাড়ি থামায়। রনি ক্যাথরিনের হাত ধরে বলে, খুব ভালো হয়েছে ক্যাথরিন, আমি তোমাকেই খুঁজছি। সত্যিটা প্রমাণ করার জন্য তোমাকে অনেক বেশি দরকার। ক্যাথরিন অবাক হয়ে বলে, আপনি কে? আমি ক্যাথরিন নই, আমার নাম প্রিয়াঙ্কা। রনি ক্যাথরিন অর্থাৎ প্রিয়াঙ্কার কাছে নিজের পরিচয় দেয়। ক্যাথরিন মোটেও চিনতে পারে না। রনি ক্যাথরিনকে মিথ্যাবাদী বলে চিৎকার করতে শুরু করে। এর মাঝে পুলিশ এবং জিতু পৌঁছে যায়। এসিপিকে দেখে মন্দিরের পুরোহিত জানায়, মেয়েটা সত্যি বলছে, ওর নাম প্রিয়াঙ্কা, ছোটবেলা থেকেই চিনি, ওর নিজের বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান করতে এসেছে। রনি এবার বলে, পুরোহিত মিথ্যা বলছে। পুরোহিত রেগে গিয়ে এসিপিকে বলে, এই পাগলটাকে ধরে কোনো পাগলা গারদে রাখুন। এসব শুনে রনি ক্ষিপ্ত হয়ে এসিপির কলার চেপে ধরে। কলার চেপে ধরা এসিপির একদম পছন্দ না, তাই সে রনিকে অ্যারেস্ট করে লকআপে রেখে দেয়। জিতু অফিসারের কাছে হাত জোর করে বলে রনিকে ছেড়ে দিতে, কিন্তু অফিসার কিছুতেই রাজি হয় না। তবে কিছুক্ষণ পরেই প্রতীক্ষা একজন উকিল নিয়ে হাজির হয়। উকিলের মাধ্যমে রনির বেইল করায় সে। এরপর প্রতীক্ষা রনিকে নিজের বাড়িতে নেয়। রনি তখন তীব্র জ্বরে ভুগছিল। প্রতীক্ষা রনির সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে। এভাবে রনির সেবা করতে গিয়ে প্রতীক্ষা ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায়। একসময় প্রতীক্ষা রনির কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে রনি বলে, আমাকে ছেড়ে যেও না আলিশা, তোমাকে অনেক ভালোবাসি। এসব শুনে প্রতীক্ষা অনেক কষ্ট পায়। সে ওয়াশরুমে বসে কাঁদতে থাকে। রনি কিছুটা সুস্থ হয়ে উঠলে প্রতীক্ষাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? রনি কোনো জবাব না দিয়ে জিজ্ঞেস করে, মেডিসিন খাবে নাকি মদ? রনি মদ খেতে চায়। তখন প্রতীক্ষা প্রেসক্রিপশনটা হাত দিয়ে মুচড়ে ফেলে। এটা দেখে রনির মনে পড়ে আলিশার বাড়িতেও রনি একদিন এভাবে একটা কাগজ ছুঁড়ে ফেলেছিল। সাথে সাথে রনি আলিশার বাড়িতে ছুটে যায়। কিন্তু এই বাড়িটা ছিল একেবারে পরিত্যক্ত। বাড়িটা দেখে মনে হচ্ছিল শত বছরেও কারো পায়ের চিহ্ন আসেনি। তবে বাড়িতে ঢুকে রনির মনে হয় এই বাড়ির একটা বড় পেইন্টিংয়ের পেছনে সে আলিশার আঁকা একটা পেইন্টিং ছুঁড়ে ফেলেছিল। রনি ওই পেইন্টিংটা খুঁজতে শুরু করে। কিন্তু হঠাৎ একদল মুখোশধারী লোক রনির উপর আক্রমণ করে, যেন ওর আগে থেকেই জানতো রনি এখানে আসবে। প্রথমে রনি ভাবে এগুলো হয়তো হ্যালুসিনেশন, বাস্তবে তার সামনে কোনো লোক নেই। কিন্তু যখন রনি নিজের শরীরে রক্ত ঝরতে দেখে সে বোঝে এটা হ্যালুসিনেশন নয়, বাস্তবেই লোকগুলো তাকে মারছে। রনি এবার ওই লোকগুলোকে পাল্টা জবাব দিতে সবাইকে প্রচুর মারতে থাকে। মারতে মারতে পুরোনো বাড়িটার দেওয়ালে একটা ছোট্ট অংশ ভেঙে যায়, আর সেই ভাঙা অংশ দিয়ে কোনো একটা পেইন্টিং দেখা যায়। রনি দ্রুত ইটের ভাঙার টুকরোগুলো সরিয়ে ফেলে এবং দেখে ভাঙা দেওয়ালের পিছনে তার আর আলিশার একটা বড় ছবি আছে।
রনি নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, ভাবে এটাও হ্যালুসিনেশন। তাই সে মুখোশধারী একজন লোককে তুলে এনে ছবিটা দেখে জিজ্ঞেস করে, এখানে কি দেখতে পাচ্ছিস? লোকটা বলে, এখানে তোর আর একটা মেয়ের ছবি। রনি খুশিতে পাগলের মতো হাসতে শুরু করে। ছবিটা দেখার পর রনি উপলব্ধি করতে পারে যে এতদিন যা হয়েছে কোনোটাই তার হ্যালুসিনেশন নয়। তার আশেপাশের মানুষগুলো তার কাছ থেকে সত্যিটা লুকাচ্ছে। কিন্তু কে তাদেরকে এমনটা করতে বাধ্য করেছে? কার কাছে এত পাওয়ার বা টাকা থাকতে পারে? এটাই রনি ভেবে পায় না। সে এটা মেনেই নিতে পারে না যে তার ভাই তাকে মিথ্যা বলেছে। তাই সে রাগের মাথায় সোজা বাড়িতে গিয়ে জিতুকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। খুঁজতে খুঁজতে আলমারির কাছে গিয়ে সে দেখতে পায় ভেতরে অনেকগুলো টাকার বান্ডেল আছে। সে বুঝতে পারে জিতু নিশ্চয়ই এইসব টাকার কারণেই করছে। সে তৎক্ষণাৎ জিতুর লোকেশন ট্র্যাক করে এবং তাকে একটা ভয়েস মেসেজ পাঠায় যে আমি তোমার কাছে আসছি, তুমি যদি সত্যি না বলো আমি তোমাকে আজ প্রাণেই মেরে ফেলবো। কথা বলে সে জিতুকে খুঁজতে বের হয়। লোকেশনটা ছিল একটা নির্জন ধান ক্ষেতের মধ্যে। সেটা দেখে রনি বেশ অবাক হয়, চিৎকার করে জিতুকে ডাকতে শুরু করে। তখনই হঠাৎ সে দেখতে পায় জিতুকে তার সামনেই একটা গাছের সাথে রক্তাক্ত অবস্থায় বাঁধা আছে। সে রনিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু রনি কোনো কথাই শোনে না। সে জিতুকে বাঁচাতে গেলে হঠাৎ করেই একটা ফাঁদের ভেতর আটকে যায়। অনেক চেষ্টা করে সেখান থেকে উঠতে চায় তার ভাইকে বাঁচানোর জন্য। এরই মাঝে হঠাৎ করে কোথাও থেকে একটা কুড়াল এসে পড়ে গাছের ওপর। তবে এই যাত্রায় রনি বেঁচে গেলেও দ্বিতীয় কুড়ালটা ঠিক এসে তার পিঠে লাগে। রনি আশেপাশে তাকায়, কাউকেই দেখে না। এরপর সে অনেক কষ্টে তার পিঠের কুড়ালটা বের করে সেটা দিয়ে জিতুকে বাঁধা দড়িটা কেটে ফেলে। তখন জিতু সব জানিয়ে দেয় তাকে সত্যিটা লুকানোর জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। সেই সাথে হুমকি দেওয়া হয়েছিল যে সে যদি রনিকে সত্যিটা বলে তাহলে তাদের দুই ভাইকেই মেরে ফেলা হবে। সেগুলো শুনে রনি অবাক হয়ে যায়। তবে এর থেকে বেশি কিছুই বলার আগে কেউ একজন জিতুকে টেনে নিয়ে যায়। এরপর ওই অজ্ঞাত লোকগুলো রনির উপর হামলা করে। রনি তাদের সাথে লড়াই করতে থাকে আর তার ভাইকে খুঁজতে থাকে। একটা পর্যায়ে সে জিতুকে খুঁজেও পায়। তবে তাকে বাঁচানোর আগেই সেখানে বাসি হাতে ওই লোকটা আসে যার সাথে রনির একবার ধাক্কা লেগেছিল। লোকটার নাম পাওলো। সে তার গ্রুপের একজনকে জিতুর কপালে গুলি করতে বলে। রনি তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সে গুলি থেকে জিতুকে বাঁচিয়ে নেয় ঠিকই, তবে তখনই পাওলো তার বাঁশি থেকে একটা বিষাক্ত ডার্ট ছুঁড়ে জিতুকে মেরে ফেলে। জীবনের শেষ মুহূর্তে জিতু তার বলা মিথ্যার জন্য তার ভাইয়ের কাছে মাফ চায়। একমাত্র ভাইকে এভাবে সামনে মরতে দেখে রনি ভীষণ ভেঙে পড়ে। পৃথিবীতে আপন বলতে তার কেউই নেই। এসব দেখে পাওলো তার লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। রনি তাদেরকে ধরার চেষ্টা করে, কিন্তু আহত হওয়ার কারণে কিছুই করতে পারে না। তখন পাওলো ফিসফিস করে বলে, আবারও দেখা হবে, এখনও তোমাকে মারার পারমিশন পাইনি। অর্থাৎ পাওলোই আসল কালপ্রিট নয়, এসবের মাস্টারমাইন্ড অন্য কেউ। রনি সেখান থেকে চলে যাওয়ার পর এসপি জিতুকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। জিতুর লাশের পাশ থেকে মোবাইলটা নেয়। সেখানে রনির ভয়েস মেসেজ শুনে তারা ভাবে রনি জিতুকে মেরেছে। তাই সে আদা জল খেয়ে রনিকে খুঁজতে থাকে। প্রথমে সে চলে যায় প্রতীক্ষের কাছে, কারণ সে জানত রনির ব্যাপারে একমাত্র সেই ইনফরমেশন দিতে পারবে। কিন্তু প্রতীক্ষা কিছুই বলে না। তখন এসপি তাকে টাকার লোভ দেখায়। প্রতীক্ষা টাকাগুলো নিয়ে বলে ওর যখন মন চায় ও আসে, আবার যখন ইচ্ছা হয় চলে যায়। কিন্তু তুমি কেন খুঁজছো ওকে? এসপি তাকে কিছুই বলতে চায় না। সেটা দেখে এবার প্রতীক্ষার অনেক টাকা লোভ দেখাতে শুরু করে। এসিপি তাকে যত টাকা দিয়েছে প্রতীক্ষা তার ডাবল টাকা এসিপিকে ফেরত দেয়। তখন এসিপি জানিয়ে দেয় যে রনি তার ভাইয়ের খুন করে পালাচ্ছে। কিন্তু প্রতীক্ষা তার কথা মানতে চায় না। তার ভাইকে অনেক ভালোবাসত সে, তাই তাকে মারার তো কোনো প্রশ্নই হচ্ছে না। তারা দুজনেই বুঝে যায় এসবের পেছনে অন্য কারো হাত আছে। তাই প্রতীক্ষা এসিপিকে আরও বেশি টাকা দেয় রনিকে প্রোটেক্ট করার জন্য, এবং এসিপিও তার কথায় রাজি হয়ে যায়। সে প্রতীক্ষাকে ফোন করে রনিকে সারেন্ডার করার জন্য কনভিন্স করতে বলে, যাতে এসিপি তার প্রোটেকশন দিতে পারে। প্রতীক্ষা তার কথা মতো রনিকে ফোনও করে, কিন্তু সারেন্ডার করার বদলে সে উল্টো রনিকে সতর্ক করে দেয় যে পুলিশ তাকে খুঁজছে, তাই সে যেন তার ফোন এবং সিম কোথাও ফেলে দেয়। তার কথা মতো রনি তার ফোনটা ছুঁড়ে ফেলে। এদিকে প্রতীক্ষার এমন কাজে এসিপি ভীষণ রেগে যায়, কিন্তু তার বিরুদ্ধে যেহেতু কোনো প্রমাণ নেই তাই সে প্রতীক্ষাকে অ্যারেস্ট করতে পারে না। রাগে গজগজ করতে করতে সে সেখান থেকে বের হয়ে যায়। ওদিকে রাস্তায় যেতে যেতে রনির অতীতের কথা মনে পড়ে। একবার আলিশা তাকে তার বড় বোন ক্যাথরিনের সঙ্গে দেখা করতে ডেকেছিল, তবে ক্যাথরিনকে দেখে মনে হচ্ছিল না সে রনিকে দেখে খুশি। তো এরপর আলিশা আর রনি যখন একসাথে গাড়িতে করে যাচ্ছিল, তখন আলিশা তাকে বলে, আমি তোমাকে ক্যাথরিনের ব্যাপারে কিছু বলতে চাই। তবে তার কথা শেষ হওয়ার আগেই তাদের গাড়ির একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টে আলিশা মারা যায় আর রনি চলে যায় কোমায়। আর তারপর কি হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো এখন যেহেতু জিতু বেঁচে নেই, তাই রনি ভাবতে থাকে আর কার কাছ থেকে ইনফরমেশন পাওয়া যাবে।
তার মনে পড়ে যায় ডক্টর আনন্দের কথা। তবে সে দেখে আনন্দকেও কেউ মেরে ফেলেছে। এটা দেখে রনি খুবই হতাশ হয়ে পড়ে। এমন সময় হঠাৎ করেই তার পাওলোর কথা মনে পড়ে। সে দ্রুত গিয়ে পাওলোর সেদিনকার ফুটেজ চেক করলে দেখে সে ক্যাথরিনের সঙ্গে দেখা করছে। পরদিন ক্যাথরিনকে ওই পুরোহিত যে কিনা রনির সামনে ক্যাথরিনের পরিচয় গোপন করেছিল, সে ক্যাথরিনকে দেখা করার জন্য ডেকে পাঠায়। ক্যাথরিন হতনতন্ত হয়ে সেখান থেকে গিয়ে বলে, আপনাকে না কতবার বলেছি আমাকে এভাবে ডেকে পাঠাবেন না, কোনো প্রয়োজন পড়লে মেসেজ করবেন। তবে লোকটা তার কথার উত্তর না দিয়ে ভয় পেয়ে সেখান থেকে বের হয়ে যায়। তখন ক্যাথরিন পেছনে তাকালে রনিকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে বুঝে যায় তার আর পালানোর কোনো উপায় নেই। এমন সময় রনি ক্যাথরিনের চারপাশে আগুন ধরিয়ে দিলে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং রনিকে জানিয়ে দেয় পাওলোর হুমকিতে এসব করেছে। পাওলো তাকে হুমকি দিয়েছে সে যদি রনি আর আলিশাকে আলাদা না করে তাহলে সে তাদের আশ্রমের বাচ্চাগুলোকে মেরেই ফেলবে। ক্যাথরিন তখন আলিশাকে বোঝানোর চেষ্টা করে যে রনি ছেলেটা ভালো না, কিন্তু আলিশা তার কোনো কথাই পাত্তা দেয় না। কথাগুলো বলার পর সে রনিকে আরও জানায় যে ওই লোকগুলো খুবই ভয়ঙ্কর, তারা 24 ঘন্টা আমার উপর নজর রাখছে। ঠিক সেই মুহূর্তে পাওলো বাঁশি বাজাতে বাজাতে সেখানে আসে। তবে এবার বাঁশি থেকে ডার্ট ছোড়ার সাথে সাথেই রনি ধরে ফেলে। এটা দেখে পাওলোর লোকেরা ক্যাথরিনের গায়ে হুক বাঁধিয়ে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। রনি তাকে বাঁচানোর জন্য লোকগুলোর সাথে লড়াই করে। সে একে একে সবাইকে কুপোকাত করে। এরপর যখন পাওলোর সামনে আসে তখন হঠাৎ করেই তার মোবাইলে রনি অলিভিয়ার অনেকগুলো কল দেখে অবাক হয়ে যায়। তার মনে পড়ে যে প্রতীক্ষাও তো প্রথম দিন নিজেকে অলিভিয়া নামেই পরিচয় দিয়েছে। সে বুঝে যায় এসব ঘটনার সাথে প্রতীক্ষাও জড়িয়ে আছে। তাই সে চলে যায় প্রতীক্ষার কাছে, গিয়ে তাকে জিজ্ঞেস করে সেভাবে রনিকে কেন ধোকা দিল। প্রতীক্ষা বলে, কিন্তু রনি তার কোনো কথাই শুনতে চায় না। তখন প্রতীক্ষা বলে, আমি তোমাকে ধোকা দিইনি, বরং তোমাকে ভালোবেসেছি বলে আমি টাকা পাওয়া সত্ত্বেও ওই লোকগুলোকে ধোকা দিয়েছি। রনি তাকে কিছুই বলতে যাবে তখনই প্রতীক্ষা তাকে ধাক্কা দেয়। সাথে সাথে একটা গুলি এসে আয়নায় লেগে কাঁচটা ভেঙে যায়। রনি তখন রাগের মাথায় তার উপর অ্যাটাকের পেছনে ছুটতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় হোটেলের কিচেনে। সেখানে সবাই অদ্ভুতভাবে তার দিকে তাকাচ্ছিল, তবে সে ওই লোকটাকে খুঁজে পাচ্ছিল না যে তাকে মারতে চেষ্টা করেছে। এমন সময় প্রতীক্ষা এসে রনিকে পালিয়ে যেতে বললে ওই কিচেন স্টাফরাই তাদের উপর অ্যাটাক করে দেয়। আসলে তারা সবাই ছিল পাওলোর লোক। তো রনি তাদের সাথে লড়াই শুরু করে আর তাকে বাঁচানোর জন্য প্রতীক্ষাও লড়াইতে যোগ দেয়। দুজন মিলে পাওলোর লোকদেরকে কুপোকাত করে। তবে পরক্ষণেই হঠাৎ আগের ওই লোকটা রনির উপর গুলি চালাতে গেলে প্রতীক্ষা তার সামনে এসে রনির গুলিটা নিজের ওপর নেয় এবং মৃত্যুর কোলে ঝলে পড়ে। রনি তখন বুঝতে পারে প্রতীক্ষা কখনোই তার ক্ষতি চায়নি। মরার আগ মুহূর্ত পর্যন্ত প্রতীক্ষা তার কানে কানে বলে যায় আলিশা বেঁচে আছে। রনি হতবাক হয়ে যায়। প্রতীক্ষার মৃত্যুতে তার যত কষ্ট লাগছিল তার থেকে বেশি খুশি লাগছিল আলিশা বেঁচে আছে শুনে। তবে তাহলে কবরটা কার? রনি কবরস্থানে গিয়ে আলিশার কবরটা খুঁড়তে শুরু করে। সে দেখতে পায় কবরের ভেতর খালি পাথর দিয়ে ভরা, অর্থাৎ প্রতীক্ষার কথাই ঠিক। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে তাহলে আলিশা এখন কোথায়, আর সে রনির সাথে কেন কন্ট্যাক্ট করছে না? সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই আলিশা চাকো নামের সেই ভয়ঙ্কর লোকটার সাথেই এনজয় করছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কিন্তু পরে জানা যায় এটা শুধুমাত্র চাকর কল্পনা। সে আলিশাকে একটা রুমের ভেতর আটকে রেখেছে আর তাকে পাহারা দেওয়ার জন্য একটা বাঘ সেখানে রেখেছে। এটা দেখে আলিশা ভীষণ ভয় পেয়ে যায়। সে রনির কাছে যাওয়ার জন্য ছটফট করে। তখন এই রুমের লাইটগুলো একে একে জ্বলে উঠলে সে দেখে ওই পুরো রুমটাই তার ছবি দিয়ে ভর্তি। আলিশা ভীষণ অবাক হয়। এমন সময় চাকু আসে। তাকে দেখে আলিশা ভয় পেয়ে যায়। সে ভেবেছিল লোকটা হয়তো মেরেই ফেলবে। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কে তুমি? কেন বেঁধে রেখেছ আমাকে? রনি কোথায়? তখন চাকু অদ্ভুতভাবে হেসে বলে, ঠিক একই রকম চেহারা, একই রকম কণ্ঠ, শুধু চেহারায় এরকম ভয় ছিল না। তখনই আমরা এই সব কিছুর পেছনে লুকিয়ে থাকা আসল রহস্য জানতে পারি। মূলত চাকর গার্লফ্রেন্ডের নাম ছিল অবন্তিকা এবং সে হুবহু আলিশার মতোই। তবে চেহারা আলিশার মতো হলেও চারিত্রিক দিক থেকে তারা ছিল একেবারে আলাদা। চাকর ভয়ঙ্কর রূপ তো আমরা আগেই দেখেছি। সে পাওলো থেকেও কয়েক গুণ বেশি হিংস্র এবং ভয়ঙ্কর। আর তার গার্লফ্রেন্ড অবন্তিকাও ছিল ঠিক তারই মতো। একদিন একটা পার্টিতে একটা ছেলে অবন্তিকার সাথে ফ্লার্ট করে। ছেলেটা অবন্তিকার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে। অবন্তিকা প্রথমে বিষয়টা হেসে উড়িয়ে দিলেও পরবর্তীতে এই অপরাধের শাস্তি হিসেবে ওই ছেলের গ্রুপের সবাইকে নৃশংসভাবে হত্যা করে। ছেলেটা তখন তার কাছে হাত জোর করে ক্ষমা চায়, কিন্তু ক্ষমা নামের কোনো শব্দ অবন্তিকার নেই। সে ওই ছেলেটার হাত কেটে নিয়ে যায় চাকুর কাছে। চাকু বুঝে গিয়েছিল অবন্তিকা কেন এসব করছে, আর তার এই বাঘিনী রূপটাই চাকর সব থেকে বেশি পছন্দ করত। সেদিন অবন্তিকা তাকে বিয়ের জন্য জোর দিলে চাকর রাজি হয় না, কারণ দুজনের বয়সের পার্থক্য অনেক বেশি। কিন্তু অবন্তিকা বোঝায় যে ভালোবাসার জন্য বয়স প্রয়োজন নেই, মন আর মতের মিল থাকলেই হবে। চাকু তখন রাজি হয়ে যায়।
ধুমধাম করে বিয়েও হয়। কিন্তু যখনই চাকু অবন্তিকাকে আংটি পরাতে যাবে তখনই হঠাৎ সেই হাতকাটা ছেলেটা এসে বিয়ের আসরে আটক করে দেয়। সে একে একে চাকর গ্রুপের সবাইকে অ্যাটাক করতে থাকে। শুরু হয়ে যায় মূল যুদ্ধ। চাকর সাথে মিলে অবন্তিকা সমানে লড়াই করে যাচ্ছিল। তারা একে একে সবাইকে কুপোকাত করতে থাকে, কিন্তু শেষে ওই হাতকাটা ছেলেটার গুলিতে অবন্তিকার মৃত্যু হয়। তবে মরার আগে ওই ছেলেটাকেও মেরে ফেলে সে। অবন্তিকার মৃত্যুতে চাকো ভীষণ কষ্ট পায়। পৃথিবীতে একমাত্র পাওলো আর অবন্তিকা ছাড়া তার কেউ নেই। সে একেবারে পাগলের মতো হয়ে যায়। ঈশ্বরের সামনে গিয়ে তাকে হুমকি দিতে থাকে যে সে যদি অবন্তিকাকে ফিরিয়ে না দেয় তাহলে সে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ শুরু করবে। আর সে সেটাই করে। তবে একদিন হঠাৎ করেই তার সাথে আলিশার দেখা হয়। ওই যে রেস্টুরেন্টে যখন আলিশা রনির সামনে নিজের মাথায় বন্দুক ঠেকায়, ঠিক তখনই চাকর চোখ পড়ে তার উপর। হুবহু একই রকম চেহারা দেখে সে আলিশাকে অবন্তিকা হিসেবে ভাবতে শুরু করে। অবন্তিকাকে পেয়ে সে ভীষণ খুশি, কিন্তু তার সঙ্গে রনিকে দেখে চাকো বিষয়টা মানতে পারে না। তাই সে তার লোকদেরকে দিয়ে রনির গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। আর সেখান থেকে আলিশাকে তুলে নিয়ে গিয়ে সবাইকে টাকার লোভ এবং প্রাণের ভয় দেখিয়ে আলিশার অস্তিত্ব সব জায়গা থেকে বিলীন করে দেয়। কথাগুলো শুনে আলিশা ভীষণ অবাক হয়। এরপর যখন চাকো তাকে বিয়ের জন্য প্রপোজ করে তখন বেচারি এতটা শকড হয়েছে রীতিমতো জ্ঞানই হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে যখন সে নিজেকে চাকর বিছানায় আবিষ্কার করে তখন সে ভীষণ ভয় পায়। সে যে কোনো মূল্যে সেখান থেকে পালাতে চায়, কিন্তু দুঃখের বিষয় বাইরে থেকে চাকর লোকেরা দরজা আটকে দিয়েছিল। তখন চাকো তাকে বোঝায় যে অযথা রনির ব্যাপারে ভেবে কোনো লাভ নেই, রনি তাকে ভুলে গেছে। কিন্তু আলিশা কোনোভাবেই মানতে চায় না। চাকো বলে আজ না হোক কাল সে ঠিকই তোমাকে ভুলে যাবে, কারণ আমি তোমার সম্পূর্ণ অস্তিত্ব ওর কাছে বিলীন করে দিয়েছি। তাই তোমার এখন সবকিছু ভুলে আমাকে বিয়ে করাটাই ভালো। তাও আলিশা শোনে না। তার বিশ্বাস রনি কখনোই তাকে ভুলবে না। তাই সে চাকোকে চ্যালেঞ্জ দেয় যে 2-1 দিনে নয়, যদি আগামী 1 বছরে রনি তাকে ভুলে যায় তাহলে সে চাকোকে বিয়ে করে নেবে। চাকো তার শর্তে রাজি হয়ে যায় আর অপেক্ষার প্রহর গুনতে থাকে। আর তার এই অপেক্ষার এখনও শেষ হয়নি। এদিকে এসপি তখনও রনিকে খুঁজছে, কিন্তু কোথাও কোনো ক্লু পায় না। এমন সময় রনি নিজেই থানায় আসে। তাকে দেখে সবাই পাকড়াও করতে গেলে এসপি আটকে দেয়। এরপর রনি তার কাছে গিয়ে বলে যে আলিশার কথা আপনারা কেউ বিশ্বাস করছিলেন না, সে আলিশা বেঁচে আছে, কিন্তু কোথায় আছে জানি না। এসিপি যেন আকাশ থেকে পড়ে। সে রনিকে পার্সোনালি ডেকে নিয়ে যায় পুরো ঘটনা জানতে। সেই সুযোগে একজন ইন্সপেক্টর কৌশলে মেসেজ করে পাওলোকে সব জানিয়ে দেয়। এ কথা শুনে পাওলো টেনশনে পড়ে যায়। সে তার ভাইকে গিয়ে বলে, তুমি এখন কি করবে? আমরা এতদিন ধরে এত চেষ্টা করলাম রনির মন থেকে আলিশাকে মোছার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। আমরা ওকে হ্যালুসিনেট করালাম, ওর লাইফে আলিভিয়াকে এনে দিলাম, এত সুন্দরী মেয়ে দিয়েও কাজ হলো না। এমনকি প্রাণে মারার পর্যন্ত চেষ্টা করলাম, কোনোভাবেই আলিশাকে ভুলছে না সে। এদিকে হাতে মাত্র আর 1 দিন সময়, কিভাবে প্রমাণ করবে এটা? তোমার কাছে কি কোনো প্ল্যান আছে? চাকো তখন খুব অদ্ভুত দৃষ্টিতে পাওলোর দিকে তাকায়। তার কিছুক্ষণ পরেই থানায় একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। বলাই বাহুল্য যে কাজটা পাওলোই করিয়েছে। বিস্ফোরণে পুরো থানার অবস্থা নাজেহাল হয়ে যায়। পাওলো ভেতরে ঢুকে চিৎকার করে রনিকে ডাকতে শুরু করে। এসিপি রনিকে নিয়ে বাইরে বেরিয়ে বিরক্ত হয়ে বলে, এটা আমার থানা, কোনো পার্সেল ডেলিভারির অফিস না যে তোমরা এসে কাউকে চাইবে আর আমি দিয়ে দেব। তখন পাওলো তাকে একটা ব্রিফকেস ভর্তি টাকা দেয়। তার কাছ থেকে রনিকে একরকম নিয়ে নেয়। রনিও তখন চুপচাপ তাদের সাথে যায়, কারণ সেখানে গেলে তো সে আলিশাকে দেখতে পাবে। এদিকে চাকো গিয়ে আলিশাকে রনি আর অলিভিয়ার ঘনিষ্ঠ মুহূর্তের একটা ছবি দেখায়। আলিশা ভীষণ রেগে যায়। সে রনির সঙ্গে দেখা করতে চায়। তবে চাকো তাকে রনির কাছে নিয়ে গেলে সে দৌড়ে গিয়ে রনিকে জড়িয়ে ধরে বলে, ওরা ভেবেছিল একটা নকল ছবি দেখিয়ে আমার বিশ্বাস ভেঙে দেবে, কিন্তু আমার বিশ্বাস এতটা নড়বড়ে নয়। আমি জানি ওই ছবিটা মিথ্যা। ঠিক সেই মুহূর্তে রনি বলে ছবিটা সত্যি। আলিশা নিজের কানকে বিশ্বাস করতে পারে না। রনি আবারও জানায় সে যেটা দেখেছে সেটা আসলেই সত্যি। সে ভেবেছিল আলিশা হয়তো মারা গেছে, তাই সে অলিভিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু রনি এসব মিথ্যা কেন বলল সেটা আমরা একটু পরে জানতে পারবো। রনি যখন নিজের মুখেই সব স্বীকার করে, আলিশা রেগে গিয়ে তাকে চড় মারে। সে কখনো ভাবেওনি রনি তাকে এভাবে ধোকা দিবে। রনির উপর রাগ করে সে চাকোকে বিয়ে করতে রাজি হয়। আর রনি চুপচাপ সেই সব কিছু মেনে নেয়, কোনো রিয়্যাক্ট করে না। চাকো খুশি মনে আলিশাকে নিয়ে ভেতরে গেলে পাওলো রনিকে টর্চার করতে শুরু করে। আসলে তার কারণে রনি আলিশাকে মিথ্যা বলেছে, কারণ পাওলো হুমকি দিয়েছিল গত 1 বছর ধরে আলিশা তাদের কাছে সেফলি থাকছে। কিন্তু এখন যদি রনি আলিশাকে সত্যিটা জানায় তাহলে আলিশাকে তারা মেরে ফেলবে। তো রনির কারণেই তার ভাই টানা 365 দিন অপেক্ষা করেছে, কষ্ট পেয়েছে। তো এখন রনিকে অন্তত 365 মিনিট তো টর্চার করতেই হবে। তাই তারা রনিকে ইলেকট্রিক শক দেয়, যাতে যতভাবে টর্চার করা সম্ভব সব কিছু করতে থাকে। ওদিকে চাকো গিয়ে আলিশাকে বিয়ের পোশাক পরে রেডি হতে বলে। আলিশা আর চাকর বিয়ের প্রস্তুতি চলে। অন্যদিকে রনি নির্মমভাবে অত্যাচারিত হতে থাকে। একটা পর্যায়ে রনি দুর্বল হয়ে পড়লে পাওলো একজনকে পাঠায় চেক করতে। লোকটা তার কাছাকাছি যাওয়া মাত্রই রনি অ্যাটাক করে বসে।
তখনই গল্পের আরও একটা টুইস্ট আসে। মূলত এসিপি সেদিন রনিকে ডেকে নিয়ে বলে, তুমি যে আমাকে কথাগুলো বললে এটা অলরেডি আলিশার কিডন্যাপারদের কান পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ শস্যের মধ্যেই ভূত। তার মানে থানার অফিসারই যে পাওলোর সাথে জড়িত এটা এসিপি আগে থেকেই জানতো। সে আন্দাজ করতে পেরেছে পাওলোর যে কোনো মুহূর্তে থানায় অ্যাটাক করতে পারে, আর কিছুক্ষণের মধ্যেই সেটা সঠিক হয়। তখন এসিপি রনিকে কানে কানে বলে, তুমি যাও, ওদেরকে উচিত শিক্ষা দাও। অর্থাৎ টাকার বিনিময়ে রনিকে হস্তান্তর করাটা শুধুমাত্র প্ল্যান ছিল। তো রনি এবার ওই অবস্থায় পাওলোর লোকদের সাথে ফাইট শুরু করে। তার হাত বাঁধা থাকা সত্ত্বেও কেউ তার শক্তির সাথে পারে না। ওদিকে চাকো নিজ হাতে খুব যত্ন করে আলিশাকে বিয়ের জন্য রেডি করছে। ততক্ষণে রনি তার হাতের বাঁধন খুলে সবাইকে কচুকাটা করে। সবাইকে মারার পর তার লড়াই শুরু হয় পাওলোর সাথে। পাওলোকে মারার সময় জিতুর কথা তার ভীষণ মনে পড়ে। ওদিকে চাকো ততক্ষণে আলিশাকে নিয়ে বিয়ের স্টেজে যায়। আলিশা তাকে ওয়েডিং রিং পরিয়ে দেয়। তবে সে চাকো আলিশাকে রিং পরানোর আগে রনি সেখানে চলে আসছে। তাকে দেখে আলিশা হতবাক হয়ে যায়। চাকর লোকেরা ঝাঁপিয়ে পড়ে আর সে একাই ওই লোকগুলোর সাথে লড়াই করে। একটা পর্যায়ে চাকর লোকেরা তাকে গুরুতরভাবে আঘাত করলে সে দুর্বল হয়ে মাটিতে লুকিয়ে পড়ে। ওই সময় একজন লোক এসে চাকোকে জানায় যে রনি পাওলোকে মেরে ফেলেছে। এটা শুনে চাকর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এবার সে নিজেই রনিকে মারার জন্য যায়। রনি তো এমনিতেই দুর্বল, তারপর চাকর মার খেয়ে সে আরও বেশি নিস্তেজ হয়ে পড়ে। তখন আলিশা নিজে এগিয়ে যায় রনিকে মারার জন্য, কারণ রনি তো তাকেও ধোঁকা দিয়েছে। এটা দেখে চাকো ভীষণ খুশি হয়। সে আলিশাকে উৎসাহ দিতে থাকে, কিন্তু আলিশা কোনোভাবেই রনিকে গুলি করে না, বরং চিৎকার করে বলে, আমি বলেছিলাম না আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে। কথাটা শুনে চাকো অবাক হয়ে যায়। তখনই আমরা আরও একটা রহস্য জানি। আসলে রনি যখন আলিশাকে বলেছিল আলিশা মারা গেছে ভেবে সে অলিভিয়ার সাথে সম্পর্কে জড়িয়েছে, তখনই আলিশা বুঝে গিয়েছিল রনি মিথ্যা বলছে। এরপর যখন রনি সবার চোখের আড়ালে আলিশার হাতের সাথে হাত মিলিয়ে হার্ট সাইন বানায়, তখন সে বুঝতে পারে আসলেই রনি মিথ্যা বলেছে। আর তার এই মিথ্যা বলার পিছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। সে কারণে সেও রনির এই মিথ্যাতে তাকে সহযোগিতা করে। সেটা বুঝতে পেরে চাকো ভীষণ ক্ষেপে যায়। আবারও রনির সঙ্গে লড়াই করতে থাকে। তাদের লড়াইয়ে চার্চের দেওয়াল পর্যন্ত ফাটল ধরে। একটা পর্যায়ে চাকো দুর্বল হয়ে পড়লে আলিশা রনিকে জোর দিতে থাকে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু রনি নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পেরেছিল সে যেমন ভালোবাসার জন্য লড়াই করছে, চাকো তাই করছে, শুধু তাদের দুজনের পথ আলাদা। সে শুধু চাকোকে বলে, তুমি সত্যিকারের প্রেমিক ঠিকই, তবে তোমার হয়তো জানা নেই ভালোবাসা কখনো চুরি করা যায় না। চাকো পাত্তা না দিয়ে তাকে গুলি করতে গেলেই হঠাৎ যিশুর মূর্তিটা ভেঙে তার মাথার উপরে পড়ে এবং সে মারা যায়। সবশেষে রনির ভালোবাসা পূর্ণতা পায় এবং দুজন বিয়ে করে সুখে থাকতে শুরু করে। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়ে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে শুরুতে মুভিটা নিয়ে আমার খুব একটা এক্সপেকটেশন ছিল না, তবে এখন বলতে পারি যে গল্পটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলেই ভালোবাসার জন্য লড়াই করার সাহস থাকলে সে ভালোবাসা পূর্ণতা পায়। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।